নমস্কার, আমি আনন্দগোপাল মাইতি। 2006 থেকেই আপনাদের সঙ্গে শ্রম আইন বা লেবার ল নিয়ে আমি আপনাদের সঙ্গেই কাজ করে চলেছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমাদের ভারতবর্ষ তথা ইন্ডিয়াতে আমরা যে শ্রম আইন নিয়ে চলেছি, শ্রম আইন আমরা অনেক দিন ধরেই এটা আমরা দেখেছি, কিছু সুবিধা অসুবিধা আছে, কিন্তু আমরা এখন নিউ জেনারেশন কিংবা আমাদের খুব চ্যালেঞ্জিং পার্ট হিসাবে আমরা দেখেছিলাম যে নতুন নতুন লেবার কোড আসছে। তো নতুন লেবার কোডের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, এমপ্লয়ারদের ক্ষেত্রে কোনটা সুবিধা হয়েছে এবং সঙ্গে এমপ্লয়ীদের কোন কোন পার্টগুলো আগামী দিনে সুবিধা হবে, এই কথা মাথায় রেখে যাতে সামাজিক সুরক্ষা পায়, হেলথ সেফটির দিক থেকে সুরক্ষা পায় এবং শ্রম আইনের যে নতুন চিন্তা ভাবনা যে একজন শ্রমিক তার সম্পূর্ণ অধিকার পাবে এবং এমপ্লয়ার সম্পূর্ণভাবে ফ্রিলি বিজনেস করতে পারবে উইথাউট এনি হেডেক অথবা জটিলতা না রেখে। তো 2025-এর 21শে নভেম্বর শ্রম কোড এসছে, অর্থাৎ যতগুলো আইন ছিল তার মধ্যে 4টে কোডে ভাগ করা হয়েছে। সেই 4টি কোড আমরা বিভিন্নভাবে দেখেছি। 29খানা আইন নিয়ে 4টি কোড তৈরি হয়েছে। একটা হেলথ সেফটি, একটা আইআর কোড অথবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সোশ্যাল সুরক্ষা, এই পার্টগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটা একটা চ্যালেঞ্জিং কোশ্চেন যে ভারতবর্ষের আইনে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাক্ট ওয়াইজ প্রত্যেক এমপ্লয়ার যারা শ্রম আইন স্টেট অ্যাক্ট এবং সেন্ট্রাল অ্যাক্ট এই দুটোর মধ্যে কিছু বাধ্যতামূলক অ্যাক্ট আছে, যেটা হলো স্টেট অ্যাক্ট, কিছু সেন্ট্রাল অ্যাক্ট, সে সবগুলোই আমরা মানতে বাধ্য। কিন্তু স্টেট তার নিজের মতো কিছু অ্যাক্টকে গুরুত্ব দিয়ে সেগুলো হয়তো শিথিল করেছে, আবার কিছুকে কিন্তু যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা অল প্যান ইন্ডিয়া কাজ করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট অ্যাক্ট দ্বারা বা সেন্ট্রাল অ্যাক্ট দ্বারা যারা কাজ করছে তারা কিন্তু মানতে বাধ্য। যা যা শ্রমকোড আইন আছে সেগুলো ইমপ্লিমেন্টেশন হয়েছে, রুলস আগামী দিনে আসবে, রুল আসার পর সেগুলোকে আমরা মানতে বাধ্য থাকবো। দেখুন, পুরনো লেবার কোড বলে কিছু ছিল না, অ্যাকচুয়ালি এটা লেবার ল, যার মধ্যে কতগুলো অ্যাক্ট নিয়ে স্পেসিফিক্যালি আমরা সেফটি, সোশ্যাল ওয়েলফেয়ার এই পার্টগুলো দেখতাম। তো যেই পার্টগুলো ছিল তো থাকলোই, কিন্তু তার সঙ্গে যেগুলো অ্যাডিশনাল হলো, যে একজন এমপ্লয়ার, কিছু এমপ্লয়ারদের ভুল ধারণা ছিল যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে হয়তো ডকুমেন্টেশন হয়ে যেতে পারে, আমার ক্ষেত্রে কোনো অসুবিধে হতে পারে, এরকম কিছু ভাবার ব্যাপার নেই যদিও। কিন্তু অনেক এমপ্লয়ার আমাদের কাছে যখন আসে, প্রথম কোশ্চেন রাখে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবো না, কোনো আমার অসুবিধা হতে পারে, কোনো পরবর্তীকালে ঝামেলা করতে পারে, কিন্তু এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। বরং একজন অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকলে একজন এমপ্লয়ি এবং এমপ্লয়ারের যে এগ্রিমেন্ট বা অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর, তার যা ডকুমেন্টেশন, সেই পার্টগুলো খুব স্ট্রং থাকে। তাতে কি হয়, একজন এমপ্লয়ি যখন কোনো সময় আমরা টার্মিনেট করি কিংবা কখনো এমপ্লয়ি কখনো যদি ছেড়ে যায়, সেই ক্ষেত্রে সুনিশ্চিত থাকে, নাম্বার 1। নাম্বার 2, অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে মাস্ট ছিল না, কিন্তু এই লেবার কোডে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো খুব ম্যান্ডেটরি প্রভিশন করলো। একজন এমপ্লয়ি যখন জয়েন করছে সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতেই হবে। নাম্বার 2, সবচেয়ে বড় সোশ্যাল সিকিউরিটি পার্ট, যে আমাদের ওয়েজেস পার্ট, স্ট্রাকচার যেটা ছিল, মিনিমাম ওয়েজেস নিয়ে আমাদের অনেক ধারণা ভ্রান্ত ছিল যে গ্রস থাকলেই মনে করা হয় যে মিনিমাম ওয়েজেস, বেসিক্যালি তা না। বেসিক ডিএ এবং তাদের 5% বেসিক, এটা HR এর পার্ট, এটাকেই ধরা হয় মিনিমাম ওয়েজেস। কিন্তু অধিকাংশ এমপ্লয়ার আমাদের কাছে যখন আসে, দেখছি আমার কাছে মিনিমাম ওয়েজেস 10,329 টাকা, কিন্তু হয়তো উনি দিচ্ছেন 12,000 টাকা, তাহলে বেসিক দিচ্ছে 50%। এখানে কিন্তু মিনিমাম ওয়েজেস কমপ্লাই হলো না। তাহলে কি হলো? তাহলে মিনিমাম ওয়েজেস, তাহলে কোনো একজন ইন্সপেক্টর তাকে বলতে পারে আপনি কম দিচ্ছেন,
নাম্বার 2, এর জন্য তার লিগ্যাল প্রসিডিংস হতে পারে, কিংবা কোনো এমপ্লয়ি কাজ করার পর কোনো সময় তাকে আমরা টার্মিনেট করেছি কিংবা লেফটের পর তো ওই কমপ্লেন করলো যে আমার মিনিমাম ওয়েজেস আমি পাচ্ছি না, তাহলে বেসিক যদি আমি ধরে নিই 12,000 টাকা 6,000 দিচ্ছি, আদার কম্পোনেন্ট 6,000 থাকলো, তাহলে কি এই যে গ্যাপ, সেই গ্যাপে কিন্তু একজন এমপ্লয়ির রাইট আছে যে মিনিমাম ওয়েজেস ক্লেম করতে বাধ্য থাকে। নাম্বার 2, তারপর যেটা এসছে যে হেলথ চেকআপ ম্যান্ডেটরি প্রভিশন, যে সবার ক্ষেত্রে না, বাট যদি 40 বছরের উপর কোনো এমপ্লয়ি অর্গানাইজেশন থাকে, এটা সোশ্যাল সিকিউরিটি একটা পার্ট, বা সেক্ষেত্রে একজন এমপ্লয়ার বাউন্ড থাকবে যে ওই এমপ্লয়ের হেলথ চেকআপটা করতে থাকবে। এবং আরেকটা বড় পয়েন্ট যেটা আমাদের ক্ষেত্রে খুব ভাইটাল পয়েন্ট, একজন এমপ্লয়ার যখন এমপ্লয়িকে অ্যাপয়েন্টমেন্ট করছে কিংবা টার্মিনেট করবে, তার যা প্রসিডিওরগুলো সেগুলো কিন্তু ইজি প্রসিডিওর করে দিয়েছে। একজন এমপ্লয়ির ক্ষেত্রে যেমন এক জায়গায় গিয়ে কাজ করা খুব ইজি প্রসিডিওর, ঠিক তেমনি একজন এমপ্লয়ারের ক্ষেত্রে যদি কোনো এমপ্লয়ির কন্টিনিউশন না হয় সেক্ষেত্রে কিন্তু সেটা একটা পার্ট। তার মানে এই নয় যে সোশ্যাল সিকিউরিটি তার নষ্ট করা হলো, কিন্তু তার এলিজিবল যে রাইট, সেই রাইটের যে ডকুমেন্টেশন বলতে পারি কিংবা তার যে পাওনা, যেমন এফএনএফ বলা হয়, ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, যেটা আগে আমরা 45 দিন 60 দিন এইরকম ব্যাপার থাকতো, সেগুলো 48 আওয়ার্স অর্থাৎ 2 দিনের মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল তাকে টাকা পেমেন্ট করতে হবে। তারপর সেই পার্টগুলো মানে সেই এমপ্লয়ি অন্য জায়গায় জয়েন করতে পারে, তাহলে এই ক্ষেত্রে একটা ইজিয়েস্ট প্রসিডিওর হয়ে গেল। তারপর কি থাকছে, যেমন স্ট্যান্ডিং অর্ডার আমাদের যেমন আগে 100 জনের ছিল, 100 জন থেকে যদিও কলকাতার ক্ষেত্রে সেটা 50 জন ছিল, তো 100 জন থেকে 300 জন করা হয়েছে, অর্থাৎ স্ট্যান্ডিং অর্ডারটা 100 জনের উপর, ওই যে 300 জনের উপর হলে আপনি করতে পারেন অথবা নাও করতে পারেন প্রসিডিওর। তারপর কিছু সেফটি হেলথ এই পার্টগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ওমেন্স এমপ্লয়ার কি ওমেন্স এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ কমব্যাট অর্থাৎ পশ অ্যাক্টের ক্ষেত্রে যে এমপ্লয়ি ওয়ার্ক প্লেসে যে ওমেন্সরা সেফটি অনুভব করবে তার জন্য কিছু কমিটি, সেগুলো বাধ্যতামূলক ছিল বিশাখা গাইডলাইন ওয়াইজ, সেটা কি হলো সেগুলোকে সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এই লেবার কোড বা কিছু বলবো না, লেবার কোডটা সবার ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ। একজন বিজনেসম্যান যখন বিজনেস করতে আসছে কিংবা একজন ছোট এন্টারপ্রেনার যখন বিজনেস করছে, তাকে মাথায় রাখতে হবে বিজনেসের কতগুলো ক্যাটাগরি আছে, অর্থাৎ প্রপাইটারশিপ কনসার্ন অর্থাৎ এক মালিক বিজনেস কিনা, নাম্বার 2 পার্টনারশিপ বিজনেস কিনা 2 জন বা তার অধিক হলে, কিংবা কোনো মিনিস্ট্রি অফ কোম্পানি অ্যাফেয়ার্স বা আরওসি বলা হয় তার আন্ডারে কোনো কোম্পানি আছে কিনা, সেইগুলো বাধ্যতামূলক। তো আমি ফার্স্ট শুরু করছি একজন বিজনেসম্যান প্রপাইটারশিপ বিজনেস অর্থাৎ একা মালিক, ছোট একটা কোনো গ্রোসারি শপ করে, তার সেই ক্ষেত্রে কি কি লাইসেন্স দরকার বাধ্যতামূলক। তার যেই স্টেটে আছে সেই স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যদি থাকি, যেই অঞ্চলে আছে, যদি কলকাতা মিউনিসিপ্যাল আন্ডারে হয়, মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে বড় অফিস আছে সেখানে লাইসেন্স করা হয় ট্রেড লাইসেন্স, অথবা যদি পঞ্চায়েত বা প্রধান থাকে সেখানে যে পঞ্চায়েত অফিস আছে বা প্রধানের অফিস আছে সেই অফিসে গিয়ে ট্রেড লাইসেন্স করা হয়। তবে সম্পূর্ণটা এখন অনলাইন প্রসেস অল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তো বাড়িতে বসেই সেই লাইসেন্সগুলো করা যায়, কিংবা যারা এই ধরনের বিজনেস কনসাল্ট করে তাদের ক্ষেত্রে সেই সাহায্য নিয়ে করা যায়। প্রপাইটারশিপ বিজনেসের ক্ষেত্রে জেনারেলি 3টি লাইসেন্স হলেই চলবে। 1 নম্বর ট্রেড লাইসেন্স, প্রফেশন ট্যাক্স, আর যদি কোনো এমপ্লয়ি থাকে সেক্ষেত্রে শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, সেটা মানা খুব জরুরি। এই 3টি, এবং এমএসএমই যদি আন্ডারে করতে চায়, উদ্যম আধারের আন্ডারে, উনি সেটাও রেজিস্ট্রেশন করতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নয়। নাম্বার 2, যদি এমপ্লয়ির সংখ্যা 10 জনের ওপর হয় সেক্ষেত্রে যেমন ইএসআইসি, কিংবা 20 জনের ওপর হলে পিএফ, এগুলো মানা দরকার। সঙ্গে সঙ্গে লেবার ওয়েলফেয়ার ফান্ড LWF, কলকাতার ক্ষেত্রে 10 জন হলেই সেটা প্রত্যেক হাফ ইয়ারলি এটা পেমেন্ট করতে হবে, এটা প্রপাইটারশিপের ক্ষেত্রে ফাউন্ডেশন। আবার আসি পার্টনারশিপ ফার্ম যদি হয়, সেই ক্ষেত্রে পার্টনারশিপ ফার্ম ফরমেশনের জন্য পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন করতে হয়,
কিংবা নোটারাইজ করলেও হওয়া যায়। সঙ্গে প্যান কার্ড করতে হবে, তার সঙ্গে যা যা সাবঅর্ডিনেট যা প্রপাইটারশিপের লাইসেন্স থাকে সেই লাইসেন্সগুলি জরুরি। তারপর আরওসি বা প্রাইভেট লিমিটেড যদি হয় তাহলে আরওসি ফরমেশন ফার্স্ট, দেন ট্রেড লাইসেন্স, ইএসআইসি, পিএফটা এখন কোড জেনারেট হয়ে যায় অটোমেটিক্যালি, কিন্তু সেক্ষেত্রে একটা এমপ্লয়াররা বেসিক্যালি ভুল করে। তো পিএবিএসআইসির ক্ষেত্রে এমপ্লয়ি না থাকলে তাকে রেজিস্ট্রেশনের যে আপডেশনের দরকার হয় না, কিন্তু যদি 10 বা 20 জন এমপ্লয়ি হয় সেই ক্ষেত্রে সেটা আপডেট করে নাম্বারটাকে অ্যাক্টিভ রাখতে হয়। আর আদারওয়াইজ কোন অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ পিএফ এর ক্ষেত্রে বা ইএসআইসির ক্ষেত্রে দিতে হয় না। প্যারালালি শপ এস্টাবলিশমেন্ট প্রফেশন ট্যাক্স করতে হয়, এবং প্রত্যেক ডাইরেক্টরের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি ডাইরেক্টর প্রফেশন ট্যাক্স করতে হয়। যদি কোনো ডাইরেক্টর, যতজন ডাইরেক্টর অ্যাডিশনাল ডাইরেক্টর হতে পারে কিংবা ফরমেশনের সময় যে ডাইরেক্টর তাদেরও পি ট্যাক্স করা জরুরি। দেখুন, পলিসি এটা ম্যান্ডেটরি কোনো প্রভিশন নয়, কিন্তু পলিসি অ্যাজ পার রুলস রেগুলেশন অফ দ্য এমপ্লয়ার, এইচআর পলিসি হতে পারে, লিভ পলিসি হতে পারে, বা অ্যাটেন্ডেন্স পলিসি হতে পারে। পলিসি বহু রকম ভাগ থাকে, নেচার ফাইন্যান্স পলিসি হতে পারে। এই পলিসিগুলোর ক্ষেত্রে নর্মালি আমরা 3-4টে পলিসি দিই। এইচআর পলিসি এবং লিভ পলিসি এগুলো আমরা মেনটেন করি। এই ক্ষেত্রে কি হয়, এমপ্লয়ি এবং এমপ্লয়ারদের ক্ষেত্রে সুনিশ্চিত বোঝাপড়া থাকে এবং আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেই পলিসিগুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয়। দেখুন, অ্যাজ পার শপ এন্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, অ্যাজ পার গ্র্যাচুইটি অ্যাক্ট, অ্যাজ পার কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট, অ্যাজ পার মেটারনিটি বেনিফিট অ্যাক্ট, অ্যাজ পার পস অ্যাক্ট, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট থাকে। তার মধ্যে কতগুলো ম্যান্ডেটরি অ্যাবস্ট্রাক্ট আছে যেগুলো আমাদের নোটিশ বোর্ডে ডিসপ্লে করা উচিত, যেমন মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, বোনাস অ্যাক্ট, কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট, পস অ্যাক্ট। এই পার্টগুলো আমরা কতগুলো রাখি। তো একটা প্রেসক্রাইব ফরম্যাট থাকে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজেই আমরা অ্যাবস্ট্রাক্টগুলো নোটিশ বোর্ডে আমরা লিপিবদ্ধ করি, যার মাধ্যমে এমপ্লয়াররাও জানলো এবং এমপ্লয়িরাও ভিজিবিলিটির মাধ্যমে প্রকাশ পেল যে আমরা কোন কোন অ্যাক্ট নিয়মের মাধ্যমে আমরা কিভাবে সেই আইনগুলো কমপ্লাই করছি এবং টাকা দিচ্ছি কিংবা আদার্স ফ্যাসিলিটিগুলো দিচ্ছি। দেখুন, সংস্থা বলতে বিশেষ করে আমরা বুঝি শপ এন্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং ফ্যাক্টরিজ অ্যাক্ট এবং আদার্স যে অ্যাক্ট আছে মিনিমাম ওয়েজেস, সেইগুলোর মধ্যে কিছু কিছু কমন রেজিস্টার চাই। অ্যাটেন্ডেন্ট, স্যালারি, অ্যাডভান্স রেজিস্টার, ওটি রেজিস্টার, ফাইন রেজিস্টার, সঙ্গে এমপ্লয়ি রেজিস্টার মেনটেন করা জরুরি। এগুলো কমন রেজিস্টার। এছাড়াও যেমন রেজিস্টার ফ্যাক্টরির কিছু রেজিস্টার থাকে, এসআইসির ক্ষেত্রে কিছু রেজিস্টার থাকছে, সেই রেজিস্টারগুলো জরুরি। তো এই রেজিস্টারগুলোর ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যখন রেজিস্টারগুলো মেনটেন করছি, আমরা অনেক অর্গানাইজেশনে দেখতে পাই যখন কেস এমপ্লয়াররা রেজিস্টার মেনটেন সত্ত্বেও কোর্টের দ্বারস্থ হচ্ছেন বা কোর্টে এসে নানাভাবে আইনি সমস্যার মধ্যে পড়ছেন, ওনাদের প্রেসক্রাইব ফরম্যাটে থাকে না। অর্থাৎ যে রেজিস্টারগুলো মেনটেন করবে, এই 6খানা রেজিস্টার কিংবা আদার রেজিস্টার, তার একটা প্রেসক্রাইব রুল আছে, অ্যাক্ট যেমন আছে, অ্যাক্টের সঙ্গে রুল আছে, সেই রুল ওয়াইজ মেনটেন করবে। রুলের বাইরে যদি যাই, আপনাকে কোনো ইন্সপেক্টর বা কোনো অথরিটি বলতে পারে ইট ইজ নট দ্য মেনটেন অ্যাজ পার অ্যাকচুয়াল রেজিস্টার্ড অর ফরম্যাট। অর্থাৎ ওই ফরম্যাট ওয়াইজ যদি না করেন, সেই ফরম্যাট ওয়াইজ আপনাকে ইন্সপেক্টর আপনাকে তার ব্যবস্থানুরূপ আপনাকে পানিশেবল বা পেনাল্টি করতে পারে, ফাইন করতে পারে, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট মনে হতে পারে আপনার ক্ষেত্রে। এই কারণে যা করবেন অ্যাজ পার রুল যেই ফরম্যাট আছে বা যে স্ট্রাকচারে আছে সেই ফরম্যাট মেনটেন করাটা খুব জরুরি।